একটা শহর যেখানে সাগর ঢেউয়ের শব্দে মিশে আছে শতাব্দীর ইতিহাস। আজকে আমি ঘুরে দেখাবো গল, শ্রীলঙ্কার এক অসাধারণ শহর যা একসাথে ইউরোপিয়ান কলোনি আর সাউথ এশিয়ান কালচারের চমৎকার মিশ্রণ। হ্যালো এভরিওয়ান, আমি ইমতিয়াজ আর আজকে আমি আপনাদের নিয়ে এসেছি শ্রীলঙ্কার এক অসাধারণ লোকেশনে গল। এখানে আসার অনেক দিন ধরেই ইচ্ছে ছিল। গল মানেই শুধু সৈকত নয়, এখানে আছে ইতিহাস, পুরনো ফোর্ট, দুর্দান্ত খাবার আর দারুণ সব মানুষ। আজকে পুরো দিন ধরে আমি ঘুরে দেখাবো এই শহরের প্রতিটা সুন্দর মুহূর্ত। তো চলুন শুরু করি আমাদের আজকের যাত্রা। আমি এখন যাচ্ছি ঠিক মেরিন ড্রাইভ হিসেবে এটা বলা হয়। মিরিস্তা থেকে গলে যাচ্ছি। মিরিস্তা টু গল আমাদের যাত্রার প্ল্যান ছিল বাসে করে। যেহেতু মেরিন ড্রাইভ ছিল তাই এই সৌন্দর্য উপভোগ করার জন্য এই বাসের যাত্রা আমরা বেছে নিয়েছি। বাসটি যখন সাগর ঘেঁষা মেরিন ড্রাইভ ধরে এগোই তখন একের পর এক সৈকত, নারিকেল গাছের সারি আর ছোট্ট ছোট্ট গ্রাম চোখে পড়ে, ঠিক যেন জীবন্ত পোস্টগার্ড। এক পাশে ঝকঝকে নীল সাগর আর অন্য পাশে সবুজ প্রকৃতি। পুরো পথটাই মনে হয় যেন এক চলমান চিত্রকর্ম। এটা শুধু একটা যাত্রা নয়, বরং শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলের সৌন্দর্যকে হৃদয়ে ধারণ করার এক অসাধারণ অভিজ্ঞতা। প্রায় 2 ঘন্টা জার্নির পর অবশেষে আমরা পৌঁছলাম সেই কাঙ্ক্ষিত সৌন্দর্যের আধার গল ফোর্টে। গল ফোর্ট এই শহরের হৃৎপিণ্ড। এই ফোর্টটা 1505 সালে পর্তুগিজরা তৈরি করে আর পরে 1640 সালে ডাচরা দখল নেয় এবং আরো শক্তিশালী করে তোলে। আজও এই ফোর্টের দেয়াল, গেট, চার্চ, এমনকি রাস্তার পাথরগুলো পর্যন্ত সেই ইতিহাসের সাক্ষী হয়ে আছে। ভেতরে ঢুকতেই মনে হলো যেন আমি ইউরোপের কোনো পুরনো শহরে চলে এসেছি। শুধু চারপাশে শ্রীলঙ্কান সাগরের হাওয়া বইছে। আমরা দীর্ঘ 25 কিলোমিটার পাড়ি দিয়ে এই গল স্টেশনে আসছি। আমার এই প্রান্তেই আছে গল স্টেডিয়াম, বিখ্যাত সেই গল স্টেডিয়াম, আর ঠিক এই পাশেই আছে সেই ঐতিহাসিক সেই ভারত মহাসাগর। এবং আজকে ঠিক এই মুহূর্তে একটা টুকটুক দিয়ে খেলা হচ্ছে। লেটস সি দা হকি, টুকটুক দিয়ে হকি খেলা। এই গো, like this way they are playing here. There are so many foreigners playing the hockey. Woohoo! শ্রীলঙ্কার একটা ঐতিহাসিক টুকটুক হকি খেলা। এই খেলাটা উপভোগ করে বেশিরভাগই ফরেনাররা। ঠিক এই পাশেই আছে ভারত মহাসাগর। অনেক সুন্দর। এইটাই হলো গল স্টেডিয়াম, একদম ভারত মহাসাগরের পাশেই। খুব সুন্দর গল স্টেডিয়াম। গল লাইট হাউস হলো ফোর্টের সবচেয়ে আইকনিক স্পট। এখান থেকে সাগরের দৃশ্য এক কথায় মন ছুঁয়ে যাওয়ার মতো। বিকেলবেলা অনেকেই এখানে ঘুরতে আসে। কেউ কেউ ফোর্টের দেয়ালে বসে বই পড়ে, কেউ ফটো তুলে, আবার কিছু শিশু ঘুড়ি উড়ায়। এই দেয়ালের উপর দিয়েই হাঁটা আমার আজকের ভ্রমণের সবচেয়ে পিসফুল মোমেন্ট আমি মনে করি। গল শহরের বাইরে মাত্র 15 মিনিটের মধ্যে আপনি পেয়ে যাবেন আনুওয়াতুনা বা জঙ্গল বিচ। দুটোই স্বপ্নের মতো সুন্দর, যদিও আমরা সময় কম থাকার কারণে ওইদিকে যাওয়া হয়নি। গল ফোর্টের ভিতরে আছে বেশ কিছু ঐতিহাসিক স্পট, যেমন ডাচ রিফর্ম চার্চ, 1755 সালে তৈরি, এখনো ব্যবহার হয়।
ক্লক টাওয়ার। এর নিচে দাঁড়ালে আপনি পুরো ফোর্টের সমুদ্র দেখতে পারবেন। একসাথে আর আছে মেরিটাইম মিউজিয়াম, যেখানে শ্রীলঙ্কার নৌ ইতিহাস, জাহাজ আর প্রাচীন সামুদ্রিক জীবন নিয়ে তথ্য রয়েছে। আজকে আমি এগুলোই আপনাদেরকে ঘুরে দেখাবো। তো শ্রীলঙ্কার গল শহর থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইমতিয়াজ সরকার। আমার এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে আপনি দেখতে পারবেন শ্রীলঙ্কার গলের সেই ঐতিহাসিক সৌন্দর্যের মুহূর্ত এবং সৌন্দর্য দৃশ্যগুলো। আমি এখন আছি গল ফোর্টের ঠিক উপরেই, যেখান থেকেই গল স্টেডিয়ামটাতে ফ্রিতে খেলা দেখা যাবে। আর এক পাশে থাকবে ভারত মহাসাগরের সেই সৌন্দর্য, নীল জলরাশি। এটা হলো ওয়াচ টাওয়ার। আমরা এদিক দিয়ে যাব। তার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গল স্টেডিয়ামটা। গল স্টেডিয়ামে এখন ঢুকতে দিচ্ছে না, তো আমি এই ওয়াচ টাওয়ার থেকেই আপনাদেরকে দেখাচ্ছি গল স্টেডিয়ামটা। Here is the Gol Stadium. Here you go. The beautiful stadium in this world. Behind this is the Bharat Mahasagar. The Indian Ocean. It is the Gol City, Gol Stadium, Gol Watchtower. How beautiful it is. Do you imagine that? মনে হবে যে কোনো চিত্রকার জাস্ট মাত্র ছবি এঁকে এখানে ঝুলিয়ে রেখেছে। আমার কাছে ঠিক তেমনই মনে হচ্ছে। আকাশটা মেঘাচ্ছন্ন দেখাচ্ছে বিদায় এই গল্ফ ফোর্টটা দেখতে খুবই অসাধারণ এক মনে হচ্ছে, জাস্ট ছবির মতো। বাংলাদেশের কাক আর শ্রীলঙ্কার কাক দেখতে সেম, কালোই। গল্ফ ফোর্টে ঘুরোঘুরি করার সময় আমরা দেখেছি যে অনেক দেশ থেকে আসা ফরেনাররা খুব সুন্দরভাবে এই সৌন্দর্য উপভোগ করছেন। আপনারা চাইলে এই শ্রীলঙ্কাই হয়ে উঠতে পারে আপনার জন্যে ভ্যাকেশনের কাটানোর জন্য একটা বেস্ট প্লেস। শ্রীলঙ্কা অন অ্যারাইভেল ভিসা হওয়াতে কোনো প্রকার ভিসার জটিলতা নেই এই শ্রীলঙ্কা ট্রাভেলে। মাত্র $25 আপনি পেয়ে যাবেন এই শ্রীলঙ্কার ভিসা। আপনি বাংলাদেশ থেকে বসেও শ্রীলঙ্কা ওয়েবসাইট থেকে এই ভিসাটা সংগ্রহ করতে পারবেন, অথবা আপনি শ্রীলঙ্কা এয়ারপোর্ট থেকে এসে ডিরেক্টলি আপনি সেটা ভিসাটা সংগ্রহ করতে পারবেন। সো কোনো প্রকার জুট ঝামেলা ছাড়াই এই শ্রীলঙ্কা ট্রাভেল হয়ে উঠবে আপনার জন্য এক টুকরো স্বর্গের মতো। গল ফোর্ট একটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, যেখানে ডাচ ঔপনিবেশিক স্থাপত্য শ্রীলঙ্কার সংস্কৃতির সাথে মিশে গেছে। গল ফোর্টের পাথরের রাস্তা ধরে হাঁটলে মনে হবে আপনি ইতিহাসের ভেতর দিয়ে হাঁটছেন। চার্চ, জাদুঘর আর প্রাচীন দালান ঘেরা চারপাশ আপনাকে মুহূর্তেই বিমোহিত করে তুলবে। এক মিনিটের জন্য আপনি আপনার মনকে অন্য কোনো চিন্তায় মগ্ন করতে পারবেন না। গলের আইকনিক লাইট হাউস বা বাতিঘর থেকে ভারত মহাসাগরের অসাধারণ দৃশ্য উপভোগ করা যায়, বিশেষ করে সূর্যাস্তের সময়। এই সময়টুকু যে এখন এই মুহূর্তের মধ্যেই আমি যখন আছি, এই মুহূর্তটাই হলো বেস্ট একটা মোমেন্ট, বেস্ট একটা সময় এই গল ফোর্টে সময় কাটানোর জন্যে। তো দেখতেই পাচ্ছেন যে শ্রীলঙ্কার মেয়েরা এখানে নৃত্য করবে কিছুক্ষণের মধ্যে। তো আমরা উপর থেকে এই নৃত্যগুলো দেখাবো আপনাদের যতটুকু পারা যায়। দেখতেই পাচ্ছেন একদিকে নৃত্য হচ্ছে, আরেক দিকে সাগর, একদিকে আকাশ মেঘাচ্ছন্ন। কি দারুণ একটা মুহূর্ত আমি এনজয় করছি, সাথে আপনারাও। খুবই সুন্দর একটা মুহূর্ত এটা, জাস্ট অসাধারণ একটা মুহূর্ত। এই মুহূর্তগুলাই বিভিন্ন বিদেশিরা তাদের ফোনে ক্যাপচার করে রাখছে। খুবই সুন্দর একটা প্লেস এই শ্রীলঙ্কা গল ফোর্ট। গল সিটিটা আসলেই অনেক সুন্দর, মনোমুগ্ধকর একটা স্মৃতি আমাদের রয়ে থাকবে এই গল সিটিতে। তবে দুঃখের বিষয় একটা হলো, যারা
মুসলিম, তাদের জন্য এই গলফ সিটিতে কোনো প্রকার হালাল রেস্টুরেন্ট আমরা পাইনি, নেই বললেই চলে। তো সেই ক্ষেত্রে গলফ সিটিতে আমরা দুপুরের লাঞ্চও করতে পারিনি। আমরা পুরোটা সময় জুড়ে এখানে কিছু বান এবং চা এবং ড্রিঙ্কস খেয়েছি। ড্রিঙ্ক খেয়েই আমরা কলম্বো সিটিতে ব্যাক করি বাসে করে। শ্রীলঙ্কা বান্দারনায়ক ইন্টারন্যাশনালে আমাদের ব্যাক ফ্লাইট ছিল রাত 12টায়। তো সেই সময় খুব টায়ার্ড ছিলাম, তার জন্য কোনো প্রকার ভিডিও করতে পারিনি। তো আমরা চেন্নাইতে এসে চেন্নাইতে থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় একটু শ্যুট নিলাম এয়ার ইন্ডিগোতে। যদি টিকিট কাটেন সেক্ষেত্রে আপনারা কোনো প্রকার স্ন্যাক্স পাবেন না প্লেনে। তো আপনাদেরকে অ্যাডভাইস করবো এয়ার ইন্ডিগো ছাড়া যদি অন্য কোনো ওয়ে থাকে তাহলে সেই ওয়েতে আপনারা এই টিকিট কাটবেন। খুবই সুন্দর একটা মুহূর্ত ছিল আমার জন্য এই শ্রীলঙ্কা সফরটা। পাহাড়, পর্বত, ঝর্ণা, সাগর, নদ, এক কথায় সব কিছু ছিল এক্সেলেন্ট। শ্রীলঙ্কার মানুষগুলো খুবই বন্ধুত্বসুলভ আচরণ করেছে আমাদের সাথে এবং খুবই পরোপকারী ওরা। কোনো প্রকারে আপনার ওখানে ধান্দাবাজ বা বাটপার ছিচিটার এরকম কোনো কিছুই নেই। তো আপনারা নির্দ্বিধায় এবং এই শ্রীলঙ্কা সফরে যেতে পারেন আপনার ভ্যাকেশন কাটানোর জন্যে। আমার ইচ্ছা আছে আবারও এই শ্রীলঙ্কা সফরে আসবো, আবারও দেখবো সেই মিরিসা বিচ, সেই পাহাড়, সিগিরিয়া এবং আদমস পিকটা আমার ঘোরা হয়নি। এই আদমস পিকটা আমার যাওয়ার ইচ্ছা আছে। আমার দ্বিতীয়বার এই শ্রীলঙ্কা সফরে আসলে আমি আদমস পিকটাতে যাব প্রথমেই। তারপরে আমি ঘুরবো হলো ইয়ালা ন্যাশনাল পার্ক, যেখানে বিভিন্ন প্রকারের পশু পাখি দেখা যায় একদম কাছ থেকে গাড়ি করে। তো সেই রকম রোমাঞ্চকর মুহূর্তগুলো আমি পেতে চাই। তো সেই ক্ষেত্রে শ্রীলঙ্কার ট্যুরটা আমার দ্বিতীয়বারের জন্য আমার লাইব্রেরিতে, আমার ট্রাভেল লাইব্রেরিতে আমি রাখতে চাই। দেখতে দেখতে প্রায় অনেক উঁচুতে উঠলাম। উঁচুতে ওঠার পর দেখতে পেলাম যে মেঘগুলো তোলার মতো করে উঠছে, আর আমরা একদম পিঁপড়ার মতো করে চলছি সামনে। আকাশটা একদম নীল, মেঘগুলো তোলার মতো সাদা, যেমন উঠছে আর উঠছে। খুবই সুন্দর একটা মুহূর্ত। প্রায় 2.5 ঘন্টা জার্নির পর আমরা ঢাকায় পৌঁছাই। প্লেনের উপর থেকে নিচের চিত্রগুলো দেখতে খুবই সুন্দর মনে হয়, খুবই সুন্দরই লাগে। এই প্লেনটা আশুলিয়া হয়ে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করবে। সারাদিন ক্ষুধার্ত থাকার ফলে আমরা স্কাই লাউঞ্জে যাই। ঢাকায় পৌঁছেই খুব ক্ষুধার্ত ছিলাম, তাই স্কাই লাউঞ্জে ঢুকে আমি আর সোহেল ভাই মিলে ঘপাঘপ মেরে তারপরে বের হয়ে যাই।